মাটি সুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওরে শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে নড়াইলে উচ্ছে চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন, জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে ভালো চারা গাছ চেনার উপায় নিয়ে কৃষি টিপস। একটি সবজি ফসল যে একটি এলাকার কৃষকদের ভাগ্যের পরিবর্তন করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত নড়াইলের লোহাগড়া উপজেলা। বর্তমানে লোহাগড়ার বিভিন্ন এলাকায় উচ্ছে চাষ বদলে দিয়েছে কৃষকদের জীবন। আর এই উচ্ছে চাষ নিয়ে প্রথমেই থাকছে একটি বিশেষ প্রতিবেদন পর্ব। তো চলুন দর্শক, বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। আমরা মাছে ভাতে বাঙালি হলেও খাবার সময় তরকারির তালিকায় সবজি থাকবেই। আর গরমের দিনে সবজি হিসেবে সবার পছন্দ উচ্ছে। সে কারণেই সময়টাকে মাথায় রেখে কৃষকেরা উচ্ছে চাষ করে থাকে। তবে উচ্ছে চাষটা ব্যাপক হারে না হওয়ার কারণে উচ্ছের চাহিদা অপূর্ণ থেকে যায় প্রতি বছরই। তবে এবছর উচ্ছে চাষ করে বেশ সাড়া ফেলে দিয়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কৃষকেরা। যে জমিতে কৃষকেরা পাট বা মসুর ডাল চাষ করত, সেখানে এবছর তারা উচ্ছে চাষ করে ঘুরিয়ে নিয়েছে নিজেদের ভাগ্য। আগে অন্যান্য ফসলের চাষ করে তারা যে পরিমাণ আয় করত, সেখানে কৃষকেরা উচ্ছে চাষ করে 3 গুণ বেশি লাভবান হয়েছে। কৃষকেরা বুঝে নিয়েছে যে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, আর তাই তারা শুধু পুরুষেরাই চাষ করবে এমন নিয়ম ভেঙে নারী পুরুষ একত্রে উচ্ছে চাষে অংশ নিচ্ছে। এই ধারাবাহিকতায় পরিলক্ষিত হয়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বারুইপাড়া, মিঠাপুর, রায়গ্রাম, বাড়িভাঙা, বিল ইছামতি, গাছবাড়িয়া, হলদা, জালালসি, বৈকুণ্ঠপুর, নলদি, কালাচানপুর, মতিনগর, নয়াপাড়া, মঠবাড়ি, নালিয়া, সুজপুর, মদনপুর সহ আরও অনেক গ্রামের কৃষক পরিবারের মধ্যে মাঠের পর মাঠ উচ্ছে চাষ আর কৃষকদের ব্যস্ততা দেখে বোঝাই যায় উচ্ছে চাষ করে তারা অর্থনৈতিকভাবে দারুণ লাভবান। এক ফাঁকি জমিতে আগে তো মুসুরি বুনতাম বা শস্য বুনতাম, এতে নয় 15 মণ শস্য আসতো আবার ফাঁকি দিই। আর মুসুরি বললে মনে করেন 10 মণ উপরে আসতো, তাতে তো আমরা লাভবান হতাম না। এখন এই উচ্ছে চাষে আমরা এক ফাঁকি জমি লাগাইছি, এতে মনে করেন আমার 80,000 টাকা, 90,000, 1 লাখ বিক্রি হয়ে গেছে। এখন উপর আল্লাহ যদি বইমুখ না দেয়, যদি বৃষ্টি বাদলা না হয়, তাহলে তো মনে করেন যদি আরও আমরা 1 লাখের কাছাকাছি চলে যাব। এই জমিগুলোতে আগে এখানে ধানের চাষ করত, তারপরে ডাল ফসল, তেল ফসলেরও চাষ করত, কিন্তু পরবর্তীতে তারা এখানে এই উচ্ছে চাষ করে যখন দেখছে, এমনকি এখানে পাটেরও আবাদ হতো, তো এই জমিগুলোতে তারা উচ্ছে চাষ করে দেখছে যে এখানে বাজার মূল্য বেশি। প্রথম দিকে 1 কেজি উচ্ছে 80 থেকে 100 টাকা এটা বাজারে বিক্রি হয়, এবং এটা বাজারে নিয়ে গেলেই সাথে সাথে এটা বিক্রি হয়ে যায়। বুঝতে লাভ আছে, কিন্তু ওষুধের দাম বেশি নেওয়াতে আমাকে এখানে একটু ক্ষতিগ্রস্ত বেশি হয়। আর এই যে পুরো যে উচ্ছের দামটা, এটা আমরা পুরো লেজ্জ হিসেবে পাই না। উত্তরোত্তর এই উচ্ছের চাষ বেড়েই চলেছে, এবং আমরাও চেষ্টা করছি আগামীতে এই উচ্ছের চাষ বাড়ানোর জন্য। এবং মহিলা যে কৃষানি বা নারীরা যারা আছে, তারাও কিন্তু এই চাষে অনেকটা সম্পৃক্ত হচ্ছে। শুধু কৃষকেরা লাভবান হয়েছে তা কিন্তু নয়, লাভবান হয়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শতাধিক দিন আনা দিন খাওয়া মানুষের পাশাপাশি বেকার মহিলারাও। আগে জমিতে অন্য ফসল হতো, এখন আমরা বাড়ি কাজ করতাম, এখন উচ্ছে চাষ করতেছি, কেজি প্রতি 2 টাকা করে তুলি। এসব মহিলারা আগে বাড়ির কাজ ছাড়া আর কিছুই করতে পারত না, শুধু পুরুষদের আয়ের উপর নির্ভর করে অভাবেই কাটত তাদের সংসার। বাড়ি কাজ করতাম, আমরা কিন্তু মাঠে ঘাটে আসতাম না। এখন আমরা এই উচ্ছে চাষ করি, মাঠে ঘাটে আসি, মাঠে ঘাটে কাজ করি, আমাদের সংসারে ভালো আছে। 1-150 টাকা আয় আছে 2-3 ঘন্টায়।
বিস্তীর্ণ এই উচ্ছে গ্রামের কয়েকটি নির্দিষ্ট স্থানে প্রতিদিন সকালে উচ্ছে বেচাকেনার হাট বসে। এই হাটে প্রতিদিন গড়ে 2000 থেকে 3000 মন উচ্ছে বিক্রি করেন কৃষকেরা। সেই হিসেবে 25 থেকে 30 লাখ টাকার উচ্ছে কেনাবেচা হয় প্রতিদিন। সেখান থেকে উচ্ছে ক্রয় করে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় উচ্ছে সরবরাহ করেন ব্যবসায়ীরা। এখান থেকে মাল ঝিনেদা, কালীগঞ্জ, 12 বাজার, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলে বেশি যায় আর কি। এই জায়গার উস্তাগুলা কদিন আগে এখানে ছিল 35, 38, 40, এখন আজ 4-5 দিন ধরে দাম কম আর কি। 12 টাকা, 14 টাকা, 15 টাকা। এখানে 1 টাকা দেওয়া লাগে, গাড়ি ভাড়া আছে 2 টাকা, ঘাটতি হয়, পাকা টাকা বেরোয়, তারপরে ওখানে 1 টাকা 1.5 টাকা আড়তদারি কাটে, মোট মিলে 5 টাকা 5.5 টাকা খরচ হয় 1 কেজিতে। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায় ব্যাপক হারে উচ্ছে চাষ হওয়ায় ওইসব গ্রাম এখন উচ্ছে গ্রাম নামে পরিচিতি লাভ করেছে। উচ্ছে চাষ করে নড়াইলের কৃষকরা এবছর যেমন লাভবান হচ্ছে, তেমনি নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের সবজি চাহিদা পূরণেও জোরালো ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব, আর বিরতির পর আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় থাকছে জৈব বালাইনাশক তৈরি ও তার ব্যবহার নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে ভালো চারাগাছ চেনার উপায় নিয়ে কৃষি টিপস। আমার শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা। বিরতির পর সবাইকে স্বাগত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে জৈব বালাইনাশক তৈরি ও তার ব্যবহার নিয়ে মূল প্রতিবেদন। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। বিভিন্ন প্রকার রাসায়নিক বালাইনাশক ব্যবহার করে উৎপাদিত খাদ্যদ্রব্য যেমন হয় বিষযুক্ত, তেমনি ধীরে ধীরে মানুষ ধাবিত হয় মৃত্যুর দিকে। তাই কৃষিক্ষেত্রে চাষাবাদে যদি জৈব বালাইনাশক ব্যবহার করা যায়, তাহলে ফসলাদি হবে বিষমুক্ত। আর এই লক্ষ্যেই এবারে আপনাদের জন্য থাকছে জৈব বালাইনাশক তৈরি ও তার ব্যবহার নিয়ে মূল প্রতিবেদন পর্ব। ফসলে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণজনিত ক্ষতি বাংলাদেশের পরিবেশ ও কৃষি উৎপাদনের অন্যতম প্রধান অন্তরায়। তথ্যমতে আমাদের এসব ফসল প্রায় 800 ধরনের রোগ এবং 1200 ধরনের পোকা দ্বারা আক্রান্ত হয়। স্থান ও মৌসুম ভেদে কখনো কখনো এ আক্রমণজনিত ক্ষতির পরিমাণ শতকরা 100% পর্যন্ত হয়ে থাকে। এমত অবস্থায় পরিত্রাণের একমাত্র উপায় হিসেবে আমাদের কৃষক প্রধানত রাসায়নিক বালাইনাশকের উপরই নির্ভরশীল। অধিকাংশ ক্ষেত্রে তারা অনুমান নির্ভর মাত্রাতিরিক্ত হারে বিষাক্ত বালাইনাশক ব্যবহার করে থাকে। এমনকি বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পূর্বে সাজানো সবজির ডালাতেও রাসায়নিক বালাইনাশক স্প্রে করা হয়, যাতে করে সবজিগুলো সতেজ দেখায় এবং সবজির ভিতর লুকিয়ে থাকা পোকা বের হয়ে না আসে। এভাবে আমাদের দেশে প্রতি বছর প্রায় 24,000 কোটি টাকার বিষ ফসলে ব্যবহার করা হয়। এছাড়া কৃষক পোকার আক্রমণ আর রোগে আক্রান্ত হওয়ার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই পার্থক্য করতে পারে না। শুধুমাত্র এই কীটনাশক বা বালাইনাশক জনিত রোগের কারণে আমাদের স্বাস্থ্যগত চিকিৎসায় ব্যয় বছরে প্রায় 7,000 কোটি টাকার উপরে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে আমাদের কৃষককে জৈব বালাইনাশক ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, উদ্ভাবন করা হচ্ছে বিভিন্ন জৈব বালাইনাশক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড গ্রাম পর্যায়ে কৃষকদের নিয়ে শুরু করে জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার নিয়ে নতুন এক কার্যক্রম। উপজেলার পূর্ব বলরামপুর গ্রামের কৃষক ও কৃষানীদের জৈব বালাইনাশক তৈরি করার পদ্ধতি হাতে কলমে শিখিয়ে কৃষিকাজে জৈব বালাইনাশক ব্যবহার করতে উদ্বুদ্ধ করছেন SM শাহিন হোসেন। শুধু পূর্ব বলরামপুর গ্রামে নয়, কালীগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামের কৃষকদের নিয়ে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। কিভাবে ফসলকে পোকামাকড় ও কীটপতঙ্গ থেকে মুক্ত রাখা যায় এবং ভালো ও বিষমুক্ত ফসল ঘরে তোলা যায়, সেই বিষয়টি সব কৃষকদের পাশাপাশি বাড়ির মহিলারাও আয়ত্ত করেছেন এবং জৈব বালাইনাশক তৈরি করে জমিতে ব্যবহার করছেন। জৈব বালাইনাশক ব্যবহার করলে ফসলের কোনো ক্ষতি হয় না, বরং অতিরিক্ত খরচ ছাড়াই ভালো ফসল উৎপাদন করা যায়। জৈব বালাইনাশক তৈরির উপকরণ: পাতাসহ নিশিন্দা গাছ 1 কেজি, কালো মেঘ গাছ আধা কেজি, বিষকাটালি 1 কেজি, নিম পাতা 1 কেজি, নিমের ছাল আধা কেজি, ভাটির পাতা 1 কেজি, মেহগিনির ফল 1 কেজি, গরুর চুনা 1 লিটার, পানি 5 লিটার।
জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি। উপকরণগুলো কুচি কুচি করে কেটে পর্যায়ক্রমে নিশিন্দা, কালোমেঘ, বিষকাটালি, নিমপাতা ও ছাল, ভাটির পাতা, মেহগিনির ফল মাটির পাত্রে ঢুকিয়ে তারপর 1 লিটার গরুর চুনা ও 5 লিটার পানি দেওয়ার পর পলিথিন দিয়ে পাত্রের মুখ ভালো করে বেঁধে দিতে হবে। এরপর পাত্রটি ছায়া ও ঠান্ডাযুক্ত স্থানে 14 দিন রেখে দিতে হবে, যাতে করে উপকরণগুলো ভালোভাবে পচে যায়। 14 দিন পর প্রাকৃতিক উপায়ে তৈরি জৈব বালাইনাশকটি ব্যবহার উপযোগী হবে। ব্যবহার বিধি: প্রাকৃতিক গাছপালা দিয়ে তৈরি জৈব বালাইনাশক উপকরণগুলো 14 দিন পাত্রে পচানোর পর সেটা সংগ্রহ করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া রস বা জৈব বালাইনাশক সবজি বা ফসলে ব্যবহার করা যাবে, তবে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কৃষক ভাইরা 9 লিটার পানির সাথে 1 লিটার জৈব বালাইনাশক মিশিয়ে ফসলে বা সবজি খেতে ব্যবহার করতে পারবে। প্রিয় কৃষক, এবার চলুন জেনে নেওয়া যাক আরও কিছু জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি ও তার ব্যবহার সম্পর্কে। শুঁয়োপোকা দমনে সবজি খেতে প্রায় দেখা যায় শুঁয়োপোকার আক্রমণ। শুধু সবজি খেতে না, পাট বা অন্যান্য গাছের পাতায়ও শুঁয়োপোকার আক্রমণ পরিলক্ষিত হয়। আর এই পাতা খেয়ে ফেলা বা কচি ডগা কেটে দেওয়া শুঁয়োপোকার আক্রমণ থেকে রক্ষা পেতে জৈব বালাইনাশক তৈরি করে স্প্রে করলে শুঁয়োপোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। সেক্ষেত্রে এই জৈব বালাইনাশকটি তৈরি করতে যা যা লাগবে তা হলো রয়না বা পিতরাজ গাছের ছাল 1 কেজি, সাজনার ছাল 1 কেজি, গরুর চুনা 5 লিটার, পেঁয়াজ বাটা বা টুকরা করা আধা কেজি এবং 30 লিটার পানি। উপকরণগুলো টুকরো টুকরো করে গরুর চুনা ও পানির সাথে একত্রে 21 দিন রেখে দিতে হবে। 21 দিন পর মিশ্রিত উপকরণগুলো ছেঁকে রস বা জৈব বালাইনাশক 4 লিটার নিয়ে 16 লিটার পানির সাথে মিশিয়ে সবজি বা ফসলে স্প্রে করলে শুঁয়োপোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। জৈব কৃষির একটা আন্দোলন শুরু হয়েছে, তার মধ্যে তারা জৈব সারের পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহার করতেছে এবং জৈব বালাইনাশকের মধ্যে অনেক গাছের বা সবজির পাতা খেয়ে ফেলে বা পাটের পাতা খেয়ে ফেলে, তার জন্য তারা একটা বালাইনাশক তৈরি করেছে। পাশাপাশি গরু ছাগলেও অনেক আপনার ফসল খেয়ে ফেলতেছে, যাতে গরু ছাগল ফসল না খায় তার জন্য জৈব বালাইনাশক যেটা তৈরি করেছে, যেটার নাম দিয়েছে তারা জৈববিদ বেড়া। এবং এটা মূলত উপাদানগুলো দেয় মাছ ধোয়া পানি, মাছের আঁশটা, তার যে একটা গন্ধ আছে। যখন গরুর ছাগল জমির আশপাশ দিয়ে চলাফেরা করবে তখন তারা ওই ফসলগুলো খাইতে গিয়ে যখন গন্ধ পাবে তখন আর তারা খায় না। কারণ এটার সায়েন্টিফিক ব্যাখ্যা হলো এটার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকার কারণে। কারণ যদি কোনো গাছে মাছের আঁশটা, মাছ ধোয়া পানি অথবা হাড়ের গুঁড়া দেওয়া হয়, অবশ্যই ওই গাছের ফসফেট লাগে না এবং ফলনও বাড়ে, ভালো ফল হয়। বিষমুক্ত সবজির উৎপাদনের জন্য ইতিমধ্যে অনেক চাষি অত্যন্ত সজাগ। এর পাশাপাশি আমাদের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিশেষ করে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, সোনার বাংলা ফাউন্ডেশন। তারা আমাদের এই সকল চাষে যে সকল চাষিরা আগ্রহী তাদেরকে বিভিন্ন আঙ্গিকে সাপোর্ট সহযোগিতা দিয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমিও এখানকার সংসদ সদস্য হিসেবে যারা এই বিষমুক্ত খাবার উৎপাদনের জন্য যারা চিন্তাভাবনা করে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি, সহযোগিতা দিয়ে থাকি। এবং এ বিষয়ে আমি ইতিমধ্যে মহান জাতীয় সংসদে কথা বলেছি। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ইমো নামে আরেকটি বালাইনাশক আবিষ্কার করেছে, যেটি ফসলের পাশাপাশি গরুর খাদ্য তৈরিতে, মাছের খাদ্য তৈরিতে এবং সর্বোপরি মাছ পরিবহনে ফরমালিনের বিকল্প হিসেবে ব্যবহার করছে, যার আশানুরূপ ফলাফলও পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম বা ইমো নামে একটা জৈব বালাইনাশক ব্যবহার করতেছেন। উনি নিজে এটা ব্যবহার করে সফল হচ্ছেন এবং এটা উন্নয়নে উনি কাজ করতেছেন, যেটা মাছ চাষ, গরুর খাদ্য ইত্যাদিতে ইউজ হচ্ছে। আবার ইমো দিয়ে বোকাশি সার তৈরি করা হচ্ছে। বোকাশি একটা জাপানি শব্দ, এর অর্থ হচ্ছে জৈব। যেই সার ব্যবহার করে
কৃষকরা সফলতা পাচ্ছে এবং এটা ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। আমরা চাচ্ছি যে কালীগঞ্জের একটা ব্র্যান্ডিং হোক দেশব্যাপী, যাতে কালীগঞ্জের সবজি মানেই সবাই বুঝতে পারে যে এটা অর্গানিক সবজি বা জৈব প্রক্রিয়ার সবজি। যদি কালীগঞ্জ উপজেলার মতো দেশের প্রতিটি অঞ্চলে কৃষকেরা জৈব বালাইনাশক তৈরি করে ফসল উৎপাদনে ব্যবহার করে, তাহলে একদিন আমরা পাবো বিষমুক্ত খাদ্য। আর সেই লক্ষ্যে আপনি, আমি, আমাদের সকলকে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহারের জন্য। তাহলে সারা দেশে বিষমুক্ত সবজি ও খাদ্যদ্রব্য উৎপাদন করা সম্ভব হবে। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা কৃষকদেরকে এই ব্যাপারে সচেতন করে যাচ্ছি। আমি মনে করি যে যদি কৃষকরা জীবাণুনাশক সার ব্যবহার করে তাহলে তাদের ফসল সুরক্ষা করতে পারবে এবং অর্গানিক যে ফার্মিং সেটা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি। দেশের কৃষকরা যদি জৈব বালাইনাশক ব্যবহার করে ফসল উৎপাদন করেন, তাহলে শাকসবজি থেকে শুরু করে সকল খাদ্যদ্রব্য হবে বিষমুক্ত, আর আমরা পাবো নিরাপদ খাদ্য। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে ভালো চারা গাছ চেনার উপায় নিয়ে কৃষি টিপস। সামনেই জুন মাস, গাছ লাগানো বা বৃক্ষরোপণের সবচেয়ে ভালো সময় এটি। চলবে অগাস্ট মাস পর্যন্ত। বৃক্ষরোপণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি হলো নার্সারি থেকে ভালো চারা চিনতে না পারা। আর এ সমস্যার সমাধান নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এবারের কৃষি টিপস পর্ব। তো চলুন কৃষি টিপসটি দেখে আসি। গাছ লাগানো বা বৃক্ষরোপণ বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার একমাত্র হাতিয়ার। প্রযুক্তিগত উৎকর্ষতা আর শিল্প বিপ্লবের বেগবান গতিতে আমাদের চিরচেনা প্রকৃতি আজ তার রূপ যৌবন হারাতে বসেছে। আমরা হারাতে বসেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাই সুস্থ সুন্দর জীবনের জন্য এই গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়, আর এজন্য ভালো চারা তৈরি বা নার্সারিতে ভালো চারা চিনতে পারাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। চারা রোপণের জন্য দেখতে সুস্থ সবল মধ্যমাকৃতির চারাটি নির্বাচন করতে হবে। বন্যামুক্ত এবং আলো বাতাস চলাচল করতে পারে এমন দোআঁশ, বেলে দোআঁশ, উর্বর নিষ্কাশনযোগ্য এবং উচ্চ স্থানে চারা রোপণ করা ভালো। দ্রুত ফল পাওয়ার জন্য কলমের চারা রোপণ করা উত্তম। দেশের বিশেষায়িত কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো চারা পাওয়া যায়। ভালো চারা প্রাপ্তি এবং আমাদের বংশানুক্রমিক জ্ঞানের পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে সেই চারা থেকে সার্থক বৃক্ষ পাওয়া সম্ভব। এই সময় আসলে বিভিন্ন ধরনের ফল গাছ আমরা লাগিয়ে থাকি। ফল গাছ লাগানোর আগেই আমাদের জানা উচিত, চেনা উচিত যে কোন ধরনের চারা ভালো চারা এবং কি কি বৈশিষ্ট্য থাকলে একটা ভালো চারা বলি। এই যেমন এখানে আম্রপালির একটা নার্সারি আছে। এই নার্সারিতে বেশ কিছু চারা আছে, তার ভিতরে কিছু ভালো আছে আবার কিছু মন্দও আছে। একটা চারা আমি যেটা তুলছি, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই চারাটার একটু বেশি বয়স্ক চারা, ফলি ব্যাগ ছোট, শিকড়গুলো বের হয়ে গেছে, মাথার দিকে গ্রোথটা বেশি একটা ভালো না, ঝিমিয়ে আছে। এটা লাগালে কিছুদিন পরেই মারা যেতে পারে এবং যদি বেঁচেও থাকে এটা ভালো ফলনও দিবে না এবং কলমটা অনেক উপরে লাগানো এবং এটার হাইটও ভালো চারার যে হাইট থাকা উচিত সেটা নাই। তাহলে ভালো চারা যে যে বৈশিষ্ট্য থাকে আমরা একটু জেনে নিতে পারি। যে একটা ফলের চারা যার বয়স 1 বছর থেকে 2 বছর, এরকম একটা চারা আমাদের বেছে নিতে হবে। যে চারাটা পলি ব্যাগে এবং একটু বড় সাইজের পলি ব্যাগে লাগানো, সেই চারা আমাদের বেছে নিতে হবে। এবং এই চারাটা পলি ব্যাগের যে শিকড়ের যে হাইটটা এবং কাণ্ডের অর্থাৎ পলি ব্যাগের উপর থেকে শুরু করে মাথা পর্যন্ত যে উচ্চতা, এইটা 3 ভাগের 1 ভাগ শিকড়ের দৈর্ঘ্য থাকা উচিত। এরপরে যে কলমটা করার জায়গা অর্থাৎ গ্রাফটিং যেখানে করা হয়েছে সেইটা একটু নিচের দিকে হতে হবে এবং সেই জোড়া লাগাটা এমনভাবে হবে যেন চিনতে পারা না যায়, অর্থাৎ গাছ যত বড় হবে ততই তার জোড়াটা আস্তে আস্তে মিশে যেতে থাকবে। এবং এর হাইট হতে হবে 2 থেকে 3 ফিট এবং গাছের উপরের দিকে যে ব্রাঞ্চ বা শাখা থাকে সেইটা কমপক্ষে 2টা, 3 থেকে 4টা হলে সবচেয়ে ভালো হয়। এরপর
আমরা সেই ভালো চারার বৈশিষ্ট্য আমরা একটু দেখতে চেষ্টা করি। যে এইখানে একটা ভালো চারা আমার হাতে, এই চারাটার দেখা যাচ্ছে যে পলিথিনের সাইজ আগে যে খারাপ চারা দেখালাম তার তুলনায় বেশ বড়, শিকড়গুলো এর ভিতরে সুন্দরভাবে সাজানো আছে এবং এই গাছটা সোজা, কোনো আঁকা বাঁকা নাই এবং মাথায় এখানে 5টা ব্রাঞ্চ আছে এবং একই জায়গা থেকে সুন্দর ফুলের মতো ফুটে আছে 4টা-5টা শাখা। এরকম গাছ, সোজা গাছ ও কলম যেখানে করা হয় সেইটা যেন সমানভাবে ছাওয়ান এবং রুটের সাথে মিশে থাকে। এই চারাটা দেখা যাচ্ছে যে জায়গায় কলম করা দেখে সহজে বোঝা যাচ্ছে না, মিশে গেছে। এই গাছগুলো বড় হলে ঝড়ে ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে এবং এই গাছটার বয়স 1 বছর। এটা লাগানোর পরেই খুব দ্রুত বাড়ে এবং শাখা প্রশাখা 4-5টা থাকার ফলে এটা খুব তাড়াতাড়ি বহু শাখা দেয় এবং প্রচুর ফলন এই শাখা থেকে পাওয়া যায়। প্রিয় দর্শক, জুন থেকে অগাস্ট সময়টাকে বৃক্ষরোপণের সবচেয়ে ভালো সময় বলা হলেও সারা বছরই চারা লাগানো যায়। আর এজন্য ভালো চারা চেনার ক্ষেত্রে আমাদের প্রতিবেদনে দেখানো টিপসগুলো কাজে লাগাতে পারেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, শ্যামল বাংলা, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 96320300 থেকে 4 পর্যন্ত ও 0198199787 এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। খনার বচন আছে, নিম নিশিন্দা যথা মানুষ কি মরে তথা, অর্থাৎ নিম নিশিন্দা গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন ঝিনাইদহে ধান খেতে পার্চিং পদ্ধতি নিয়ে বিশেষ প্রতিবেদন, কুষ্টিয়ায় আরিফের হাঁস পালনের উপর মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে কোনো প্রকার রাসায়নিক ছাড়াই আম পাকানোর উপায় নিয়ে কৃষি টিপস।